রাজধানী গুলিস্তানের সুন্দরবন স্কয়ার সুপারমার্কেটের আগুন নিয়ন্ত্রণে ভবনটিকে আগেই ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছিল ফায়ার সার্ভিস। জুলাই আন্দোলনে রায়ের বাজার গণকবর থেকে মরদেহ তোলার সিদ্ধান্ত, ডিএনএ পরীক্ষায় শনাক্তের পর পরিবারের কাছে হস্তান্তর। জুলাই হত্যাযজ্ঞে শেখ হাসিনার বিরুদ্ধে কালই সূচনা বক্তব্য সাক্ষ্য গ্রহণ শুরু, ট্রাইব্যুনালে এখন পর্যন্ত জমা 500 অভিযোগ। নির্বিচার গুলির বিরুদ্ধে আওয়াজ তোলেন সাবেক সেনা কর্মকর্তারা, জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ নিয়ে হতাশা। ছয় বছর পর ডাকসু নির্বাচনে আবহে মুখর ক্যাম্পাস, ডাকসুতে ভোটের তোড়জোড়, চলছে প্রস্তুতি। রাজধানী গুলিস্তানের সুন্দরবন স্কয়ার সুপারমার্কেটের আগুন এখন পুরোপুরি নিয়ন্ত্রণে। নেভাতে কাজ করেছে ফায়ার সার্ভিসের 11টি ইউনিট। ফায়ার সার্ভিস জানায় 5তলার 2টি দোকান পুড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের কারণ ও উৎস সম্পর্কে নিশ্চিত হতে পারেনি তারা। ফায়ার সার্ভিস আরও জানায়, আগুন নেভানোর যথাযথ ব্যবস্থা না থাকায় 2 বছর আগেই ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছিল তারা। যেহেতু এটা একটা ইলেকট্রনিক মার্কেট ছিল, প্লাস্টিক জাতীয় দ্রব্য ছিল, মোবাইল অ্যাক্সেসরিজ ছিল এবং প্রচণ্ড ধোঁয়া সৃষ্টি করে 5তলার ভবনের 5তলার যে গুদামগুলো ছিল, গুদামের ভিতরে আগুনটা লেগে যায় এবং প্রচণ্ড ধোঁয়ার কারণে একবারে নিচতলা পর্যন্ত ধোঁয়া চলে আসে। 11টা 12 মিনিটের সময় আগুনটা সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। এ বিষয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন আহমেদ সোহাগ। সোহাগ, সবশেষ পরিস্থিতি জানাবেন, আর ব্যবসায়ীরা ক্ষয়ক্ষতির বিষয়ে কি বলছেন? সুস্মিতা, ক্ষয়ক্ষতির ব্যাপারে ব্যবসায়ীরা এখনও কোনো কিছু আশ করতে পারেনি, তবে আমরা যতটুকু জেনেছি ফায়ার সার্ভিসের বরাতে পুরো একটি দোকান পুরোপুরি পুড়ে গিয়েছে, এর পাশে আরেকটি দোকান কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে, আর এছাড়া অন্যান্য দোকানগুলো যে আছে সেগুলো তেমন ক্ষতিগ্রস্ত হয়নি। ফায়ার সার্ভিস বেলা 12টার দিকে একটা ব্রিফ করেছে এবং তারা সেখানে জানিয়েছে যে আগুন এখন পুরোপুরি নিয়ন্ত্রণে আছে। এর আগে সকাল 9:30টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গুলিস্তানের সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটের যে ইলেকট্রনিক্স প্রোডাক্টের একটি মার্কেট আছে, সেই মার্কেটে আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিস 10টার দিকে এখানে আসে এবং আসার পরে প্রায় তারা 1.5 ঘন্টার কর্মকাণ্ডের মাধ্যমে তারা এখানে প্রায় 11টি ইউনিট কাজ করে এবং 11টি ইউনিট মিলে 1.5 ঘন্টায় তারা কিন্তু এই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে, এমনটাই ফায়ার সার্ভিস আমাদেরকে জানিয়ে কিছুক্ষণ আগে ফায়ার সার্ভিসের এই 11টি ইউনিট কিন্তু এখান থেকে সরিয়ে নেওয়া হয়। এর প্রেক্ষিতে আমরা দেখতে পেয়েছি আগুন লাগার পরই যে সকল দোকান মালিক এবং মার্কেটের কর্মচারীরা আছেন তারা কিন্তু অনেকেই, আমার পেছনের যে গেটটা আছে সেই গেটেও তারা অনেকেই হুড়োহুড়ি করছেন এখানে প্রবেশ করার জন্য, কিন্তু মার্কেট কর্তৃপক্ষ এবং পুলিশ যারা আছেন তারা কিন্তু তাদেরকে এখানে প্রবেশ করতে দিচ্ছেন না, কারণ এখানে নিরাপত্তার একটি ব্যাপার আছে। যেহেতু প্রায় সবগুলো দোকানই বন্ধ করে মার্কেট কর্তৃপক্ষ এখনও পুরোপুরি তাদের অধীনস্থে নেয়নি মার্কেটটি, এখনও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে আছে এবং তারা এখানে যখন তারা মনে করবে যে এখন মার্কেটটি পুরোপুরি নিয়ন্ত্রিত এবং আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি মার্কেটের অবস্থাও পুরোপুরি স্বাভাবিক আছে, তখনই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মার্কেট কর্তৃপক্ষের কাছে মার্কেটটি হস্তান্তর করবে, এমনটাই আমরা জানতে পেরেছি। এই ছিল সুস্মিতা সর্বশেষ সুন্দরবন স্কয়ার সুপারমার্কেট থেকে। সোহাগ, আপনাকে ধন্যবাদ। রাজধানী গুলিস্তান থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন আহমেদ সোহাগ। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। জুলাই আন্দোলনে নিহতদের মরদেহ রায়ের বাজার গণকবর থেকে তোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ডিএনএ টেস্টের মাধ্যমে পরিচয় শনাক্ত হলে পরিবার নিজ বাড়িতে স্বজনদের দাফন করতে পারবেন, এসব কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এর আগে মোহাম্মদপুর থানার সার্বিক কার্যক্রম পরিদর্শনে যান তিনি। সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্রকারী যে বাহিনীরই হোক ছাড় দেওয়া হবে না। 5ই আগস্ট ঘিরে নিরাপত্তার কোনো শঙ্কা নেই বলেও জানান তিনি। এখানে প্রায় 114 জনের গণকবর হয়ে গেছে, যাদের আমরা এখন পর্যন্ত আইডেন্টিফাই করতে পারি নাই। কেউ চাচ্ছিল এটা শনাক্ত করা হোক, কেউ চাচ্ছিল না।
এখন তারা মোটামুটি নাকি রাজি হয়েছে। তারা মুন্সিগঞ্জ আমরা গেছিলাম, সেই সময় বললো যে তারা সবাই রাজি হয়েছে এটাকে শনাক্ত করার জন্য। এই জন্য আমরা খুব তাড়াতাড়ি এদের শনাক্ত করে যারা তাদের বডি এখানে রাখতে চায় তারা এখানে রাখতে পারবে, আর যদি কেউ নিয়ে যেতে চায় ওটাও নিয়ে যেতে পারবে। আগামী ৫ আগস্টের মধ্যেই জুলাই ঘোষণাপত্র ঘোষণা করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। সুনির্দিষ্ট সময়ে আজকেই জানিয়ে দেওয়া হবে বলেও নিশ্চিত করেছেন তিনি। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজনে জুলাই পুনর্জাগরণের র্যালি শেষে তথ্য উপদেষ্টা আরও বলেন, ঐকমত্য কমিশনে যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত হয়েছে সেগুলো নিয়েই জুলাই সনদ হবে। তবে জুলাই ঘোষণাপত্রে সব রাজনৈতিক দলের একমত হওয়া জরুরি কিনা এমন তথ্য নিশ্চিত করতে না পারলে উপদেষ্টা মাহফুজ আলম বলেন ৫ আগস্টের আগেই জুলাই ঘোষণাপত্র আসবে। এর আগে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে শুরু হওয়া র্যালিটি শেষ হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। আশা করি যে ৫ আগস্টের মধ্যে আপনারা দেখতে পাবেন, আজকে হয়তো ঘোষণা হবে যে ৫ আগস্টে বা এর আগেও হয়তো জুলাই ঘোষণাপত্র ঘোষিত হতে যাচ্ছে। এবং জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে এই জুলাই গণ অভ্যুত্থান যারা করেছেন, যে ছাত্র জনতা, তারা তাদের একটা ডিক্লারেশনের মাধ্যমে একটা দালিলিক প্রমাণ থাকবে যে আসলে আমরা কোন কোন অ্যাসপাইরেশন এবং কোন কোন ঐতিহাসিক পরিস্থিতির কারণে এখানে এসে উপনীত হয়েছিলাম। জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে কাল সূচনা বক্তব্য ও সাক্ষ্য নেওয়া শুরু হবে। এটি প্রথম মামলা যার বিচারের আনুষ্ঠানিকতা শুরু হতে যাচ্ছে কাল। এদিকে এখন পর্যন্ত পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমা পড়েছে ৫ শতাধিক। মাসুদুর রহমানের রিপোর্ট। জুলাই আগস্ট জুড়ে যে হত্যাযজ্ঞ হয়েছিল তার বিচারে পুনর্গঠন করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রায় ১ বছর পর এসে হিসেব মিলিয়ে দেখা যাচ্ছে ট্রাইব্যুনালে চলছে বিচার, তবে অনেকটাই গতিহীন। গেল ১ বছর আগে জুলাই আগস্ট হত্যাকাণ্ড, আওয়ামী লীগ সরকারের আমলে হত্যা, গুম, নির্যাতন সহ ট্রাইব্যুনালে অভিযোগ জমা পড়েছে ৫ শতাধিক। এর মধ্যে শেখ হাসিনা সহ ৪টি মামলার বিচারের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। ওবায়দুল কাদের সহ গ্রেপ্তার আওয়ামী লীগের শীর্ষ ১৭ নেতার ১০ মামলার তদন্ত শেষের দিকে। আনুমানিক ৩০টি মামলা, যেটা বিবিধ মামলা হিসাবে ট্রাইব্যুনালে এখনো চলমান আছে। সেখানে ২০৯ জন আসামির বিচার প্রি ট্রায়াল স্টেজে বিচার চলছে। তার মধ্যে ৮৪ জন গ্রেফতার হয়ে জেল হাজতে আছে, বাকিরা পলাতক আছে। তদন্ত সংস্থা থেকে আমাদের জানিয়েছে খুব শীঘ্রই তারা 10টির মতো তদন্ত প্রতিবেদন শেষ করে আমাদের বরাবর জমা দিতে পারবে। এদিকে রোববার জুলাই আগস্ট হত্যার নির্দেশদাতা শেখ হাসিনা, কামাল সহ ৩ জনের সূচনা বক্তব্য শুরু হবে, যেখানে রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী মামুন। এটি প্রথম কোনো মামলা যেটির আনুষ্ঠানিক সূচনা বক্তব্য শুরু হতে যাচ্ছে। রোববার শেখ হাসিনার মামলার ওপেনিং স্টেটমেন্ট হবে ফ্রম দি প্রসিকিউশন, এবং সোমবারেই এই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হতে যাচ্ছে। আমরা সাক্ষ্য উপস্থাপনের ক্ষেত্রে প্রাধান্য দিচ্ছি যে সকল সাক্ষী, আমরা যেটাকে বলি স্টার উইটনেস, মানে যে প্রত্যক্ষদর্শী এবং এই মামলার সরাসরি ভিকটিম অথবা এই মামলার পটভূমি সম্পর্কে বর্ণনা করবে। এরকম যে সাক্ষ্য শুনে আমরা আশা করছি যে জাতি বুঝতে পারবে যে কি নৃশংস ঘটনা জুলাই গণঅভ্যুত্থানের সময় ঘটেছে। এই মামলায় সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, বদরুদ্দিন উমর, লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান, নাহিদ ইসলাম, উমামা ফাতেমা সহ জুলাই আন্দোলনের আহত নিহতদের পরিবারের সদস্যরা। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। জুলাইয়ের উত্তাল দিনগুলোতে যখন বিভিন্ন বাহিনীর নির্বিচার গুলি চলছিল, তখন ছাত্র জনতার পাশে দাঁড়ান সাবেক সেনা কর্মকর্তারা। রাজপথে উচ্চকণ্ঠে স্লোগান তুলে তারা বলেছিলেন, জনগণের উপর আর গুলি নয়, তবে এজন্য তাদের উপর দিয়ে বয়ে গেছে অনেক ঝড়। হিরণ খানের রিপোর্ট। জুলাইয়ের ছাত্র জনতার অভ্যুত্থান দমাতে পুলিশ, র্যাব, বিজিবিও যখন হিমশিম খেয়ে যায়, তখন গদি বাঁচাতে মরিয়া শেখ হাসিনা। 19 জুলাই মধ্যরাতে কারফিউ জারি করে নামানো হয় সেনাবাহিনী।
রাজধানীর কয়েক জায়গায় ছাত্র জনতার উপর দেশপ্রেমিক বাহিনীর গুলি চালানোর ঘটনায় মানুষের মাঝে দেখা দেয় ক্ষোভ আর হতাশা। দেশের সামগ্রিক পরিস্থিতি চরম সংকটময় হয়ে উঠতে থাকলে ঢাল হয়ে রাজপথে নামেন সাবেক সেনা কর্মকর্তারা। বিক্ষোভ করেন রাজধানী রাও ক্লাব, মহাখালী ও মিরপুর ডিওসি সহ বিভিন্ন এলাকায়। স্বাধীন দেশে সোনার বাংলা করেছিলাম যে হেসে খেলে আমরা কাটাবো, এইটাই তাই পরিণতি। একটা চেয়ারের জন্য এত রক্ত ঝরে। জনগণের উপর আর গুলি না করার আহ্বান জানান সেনাবাহিনীর প্রতি। সে সময়ের স্মৃতিচারণ করলেন তাদেরই কয়েকজন। স্বৈরাচারের যে এরকম একটা নৃশংস চেহারা হতে পারে, এটাতে আমরা অত্যন্ত সবাই ব্যথিত। কোনোভাবেই শেখ হাসিনাকে আর পার পাইতে দেওয়া যাবে না। বাট অ্যাজ উই আর রিটায়ার্ড, আমাদের কোনো লিমিটেশন নাই। ওইটা চিন্তা করি না যে আমাদেরকে কেউ গুলি করবে না, আমাদেরকে গুলি করতে পারে, এটা চিন্তা করেই কিন্তু আমরা গেছি। তারা জানান, সাবেক সেনা কর্মকর্তা হয়েও সে সময় অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলাটা সহজ ছিল না, বরং সইতে হয়েছে অনেক ঝড়ঝাপটা। 4 তারিখ রাত্রেবেলা সাম সিনিয়র অফিসার, আই উইল নট নেম হিম, আমাকে টেলিফোন করছে। আমাকে বলে, স্যার আপনি এটা যে দিচ্ছেন এটা কি আপনি জানেন এটার ইমপ্লিকেশন? আমাকে কিছু জানার নাই, আমরা এটা যাচ্ছি কালকে। বলে, স্যার রাও, আমি কোথায় জানাবো? স্যার রাওয়ার সামনে। একবার রাওটা বন্ধ থাকবে। আমাকে রাও বন্ধ থাকলে রাওয়ার সামনে রাস্তায় করবো। আমাকে কিছুদিন গোয়েন্দা সংস্থা ফলো করেছে, ওর 4-5 দিন, এবং এক পর্যায়ে তারা আমাকে তাদের ওখানে দাওয়াত দিয়ে নিয়ে কিভাবে বক্তৃতা দিতে হবে, রাজনৈতিক বক্তব্য, সেটা শেখানোর চেষ্টা করেছে। তবে গত 1 বছরে জুলাইয়ের আকাঙ্ক্ষার সাথে বাস্তবায়নের যে ফারাক, তা পীড়া দেয় তাদের। উপদেষ্টা পরিষদটা অন্যরকম হতে পারত, যেভাবে শপথ নিল সেই শপথটা অন্যরকম হতে পারত। এখানে বিপ্লবের অনেক বিচ্যুতি ঘটছে। যদি এটা সঠিকভাবে, সঠিক পথে, সঠিক গাইডেন্সে যদি এটা এগুতো, তাহলে আমাদের এর চাইতে হয়তো আমরা আর একটু ভালো থাকতাম। অন্তর্বর্তীকালীন সরকার সমস্ত জনগণের সাপোর্ট, নিরীহ জনগণের সাপোর্ট পাওয়ার পরেও সংস্কার বা কোনো কিছু জাতির যেটা আশা ছিল সেটা করতে পারে নাই। তাহলে আরেকটা সরকার আসলে পরে ভোটের মাধ্যমে তারা কি আদৌ এই কাজ করতে পারবে কিনা, সেটা কিন্তু বড় একটা কোশ্চেন। কিন্তু জুলাইয়ের উত্তাল দিনে সাবেক সেনা কর্মকর্তারা বলছেন, ভবিষ্যতেও দেশের যে কোনো সংকটে অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলতে দ্বিধা করবেন না তারা। দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতার কথা সবসময় আমাদের মাথায় পিছনে থাকে। হিরণ খান, চ্যানেল 24, ঢাকা। দীর্ঘ 6 বছরের অচলায়তন ভেঙে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আবার ডাকসু নির্বাচনের আবহ। ফ্যাসিবাদ উত্তরমুক্ত ক্যাম্পাসে এই নির্বাচনে লড়বে কমপক্ষে 5টি প্যানেল, যেখানে থাকছে ছাত্রদল, ছাত্র শিবির, গণতান্ত্রিক ছাত্র সংসদ ও সাধারণ শিক্ষার্থীদের ফোরাম। সুষ্ঠু পরিবেশে ভোটের প্রত্যাশা থাকলেও কিছু বিষয়ে আপত্তি আছে কারো কারো। শফিকুল ইসলাম সবুজের রিপোর্ট। 29 বছর পর 2019 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন ফিরলে নড়েচড়ে ওঠে ক্যাম্পাস। কিছুটা যেন মুক্ত হাওয়া বইতে থাকে বিশ্ববিদ্যালয়ে। সহসভাপতি পদে মোহাম্মদ নুরুল হক, তিনি পেয়েছেন 11,062 ভোট এবং নির্বাচিত। কিন্তু সে আশা মিয়ে যায় নির্বাচনের দিনই। সর্বত্র একচেটিয়া ক্ষমতা কুক্ষিগত করে রাখার আওয়ামী রাজনীতি ডাকসুকেও কুলুষিত করে ফেলে। ফলে নির্বাচন হলেও ডাকসু ব্যর্থ হয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার চর্চার পরিবেশ তৈরিতে। 5 আগস্টের পর ক্যাম্পাসে ক্রিয়াশীল ছাত্র সংগঠন সহ বিভিন্ন অংশের জোরালো দাবির মুখে ঘোষণা করা হয়েছে ডাকসুর নির্বাচনের তারিখ। 9 সেপ্টেম্বরের এই নির্বাচনে যাদের অংশগ্রহণ মোটামুটি নিশ্চিত, তারা হলো জুলাই আন্দোলনে গড়ে ওঠা নতুন সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, ছাত্রদল, ঢাবি ক্যাম্পাসে প্রকাশ্য রাজনীতিতে ফেরা ছাত্র শিবির ও ছাত্র অধিকার পরিষদ। এছাড়াও থাকতে পারে নির্দলীয় শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম। আমাদের সর্বোচ্চ প্রেফারেন্সে থাকবে যাতে জেনারেল স্টুডেন্ট যারা তারা এখানে থাকে। ইভেন যদি কোনো স্টুডেন্টের পলিটিক্যাল কোনো ব্যাকগ্রাউন্ডও থাকে, সেখানে ওই পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে ইলেকশনটা করতে পারবে না, তাকে একদমই জেনারেল স্টুডেন্ট হিসেবেই ইলেকশনটা করতে হবে আর কি। রাজনৈতিক দলগুলো, ছাত্র সংগঠনগুলো নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে অনেক বিষয় আছে, তারাও চেষ্টা করছে, কিন্তু তারা কিছু লিমিটেশন, সীমাবদ্ধতা তারা কখনো অতিক্রম করতে পারছেন না। সেই জায়গা থেকে আমরা চিন্তা করি যারা বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র একটা জায়গা থেকে ইলেকশন করা, যারা কোনো রাজনৈতিক পরিচয়ের বাইরে গিয়ে, তখন আসলে শিক্ষার্থীদের জন্য কাজ করার ক্ষেত্রে কোনো ধরনের প্রতিবন্ধকতা থাকবে না, কোনো ধরনের পিছুটান থাকবে না, কিংবা কাউকে সার্ভ করতে হবে না।
আগামীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সত্যিকার অর্থে যেন শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা যায়, এর সুযোগ তৈরি করতে চান সম্ভাব্য এই প্রার্থীরা। ডাকসু নির্বাচনটা আমাদের সকলের জন্য এটা নিঃসন্দেহে আনন্দের, কারণ এখানে একটা ভোটাধিকার প্রয়োগের একটা চর্চার সুযোগ হচ্ছে। আমরা মনে করছি ডাকসুর একটি সুষ্ঠু পরিবেশ যেমন আছে, পাশাপাশি ইতিবাচক এবং প্রতিযোগিতামূলক গ্রহণযোগ্য একটি নির্বাচন আয়োজন করা সম্ভব এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এটা করতে পারবে। এই নির্বাচনের মাধ্যমে আগামীর বাংলাদেশের ভাগ্য নির্ধারণ হবে, কারণ এই ছাত্র সংসদের নির্বাচনের মাধ্যমে যারা নির্বাচিত হবে তারাই ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশটা ইনশিওর করবে, তারা শিক্ষার্থীদের দাবি দেওয়ার কথাগুলো বলবে। তবে ডাকসুর গঠনতন্ত্র সংস্কার আর নির্বাচন কমিশনের সদস্যদের নিয়ে আপত্তি আছে দু একটি পক্ষের। নির্বাচন কমিশনে যারা আছে তার একটা দলের এখানে রিপ্রেজেন্টেশনটা অনেক বেশি। আমি যদি আরও ক্লিয়ারলি বলে, এখানে হচ্ছে সাদা দলের। তো আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ করব সেই যে ডাকসুর যে নির্বাচনে যে প্রক্রিয়া এবং যে তফসিল ঘোষণা করা হয়েছে, যে তারিখগুলো দেওয়া হয়েছে, সেই তারিখ অনুযায়ী যেন সব কিছু সম্পন্ন হয়। এখানে যেন কোনো একটা দলের প্রতি তাদের বিশেষ সাপোর্ট যেন না থাকে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অসংখ্য সংস্থার প্রস্তাবনা দিয়েছে, তো সেই জায়গাগুলো থেকে আমরা বারবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে বসেছি, কিন্তু আমরা যতটুকু অনুভব করতে পারলাম, ফিল করতে পারলাম, বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে এক প্রকার আমাদের কোনো কথাকে তারা দাম দিচ্ছে না। সাধারণ শিক্ষার্থীদের চাওয়া ডাকসু নির্বাচনে যেন নির্বিঘ্নে বেছে নেওয়া যায় পছন্দের প্রতিনিধিদের, যেখানে থাকবে না দখলীয় মানসিকতা আর পেশিশক্তির ব্যবহার। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে তফসিল ঘোষণার পর থেকেই শুরু হয়েছে তোড়জোড়, চলছে নানা প্রস্তুতি। শিক্ষক শিক্ষার্থীরা বলছেন, ছাত্র সংগঠনের আধিপত্য ধরে রাখতেই ৩৫ বছর ভোট হতে দেয়নি, ক্যাম্পাসে গড়ে ওঠেনি গণতান্ত্রিক চর্চা। আবরার শাহেরের রিপোর্ট, ছবি তুলেছেন আখতারুজ্জামান লেলিন। ৩ যুগ পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের আয়োজন। বিরতিটা এত দীর্ঘ যে আগের জয়ী ভিপি ও জিএসদের নাম ভুলে গেছেন সবাই। অনারবর্তীতে পড়েছে ধুলোর আস্তরণ। নানা সময়ে ডাকসু নির্বাচনের দাবিতে আন্দোলন হলেও মাথা ঘামায়নি প্রশাসন, কিন্তু ৫ আগস্টের পর উদ্যোগ নেন বর্তমান উপাচার্য। এরই মধ্যে তফসিল ঘোষণার পর নড়ে চড়ে বসেছেন অধিকার সচেতন শিক্ষার্থীরা। বলছেন, ডাকসু না থাকায় গত ৩ যুগে অন্যদের চেয়ে পিছিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ আমাদের যেই নেতৃত্বগুলো ছিল তারা এখন জাতীয় পর্যায়ের নেতা। তো এই নেতা তৈরির জায়গাগুলোও কিন্তু ডাকসুতে শত বছর পিছায় আমরা বলতে গেলে। ভোট কেন্দ্রগুলো আবাসিক হলগুলোর বদলে একাডেমিক ভবনগুলোতে হয়। এরপরে আমরা চাই একটা ক্যাম্পাসে গণতান্ত্রিক সহাবস্থান, অন্তর্ভুক্তিমূলক একটা নির্বাচন। কেউ কেউ মনে করছেন এই ভোট হবে জাতীয় নির্বাচনের প্রতিচ্ছবি। আহ্বান জানান সব ছাত্র সংগঠনগুলোকে সহনশীল আচরণের। জাতীয় নির্বাচনের আগে যে একটা প্লেইং ফিল্ড যে হচ্ছে আপনার একটা পরিবেশ যে দরকার, সেটা আসলে ঘাটতিটা কোথায় আছে সেটাই সরকার এখান থেকে একটা লেসন নিতে পারবে। সব সংগঠনের সহযোগিতামূলক আচরণ থাকা প্রয়োজন, এটা আমাদের সংগঠনগুলোর কাছে প্রত্যাশা। আর বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে প্রত্যাশা যে পক্ষপাত দুষ্ট কোনো আচরণ হবে না। শিক্ষকরাও বলছেন, কেন্দ্রীয় ছাত্র সংসদ তাদের কাছে রূপকথার মতো, কেননা অবৈধভাবে ক্ষমতা টিকিয়ে রাখতেই নির্বাচন হতে দেয়া হয়নি এতদিন। ওই সময় রাজনৈতিক যে ব্যক্তিত্ব যারা যখন ক্ষমতায় থাকেন বা ছিলেন, তারা হয়তো এটা আন্তরিকভাবে চান নাই, না চাওয়ার ফলে এটা ঘটেছে। যখনই আমাকে ভোটের প্রশ্ন আসবে, আমি মনে করি যে তখন শিক্ষার্থীরা অবশ্যই সচেতন হবে এবং তারা কোনো অনৈতিক কাজ করতে গেলে অবশ্যই সুন্দর একটা ভাবনা নিয়ে করবে যে না, আমাদেরকে এই কাজ করা যাবে না, জবাবদিহিতার জায়গাটা থাকবে। বিতর্ক এড়িয়ে স্বচ্ছ ও সুষ্ঠু ভোট উপহার দিতে সবার সহযোগিতা চান ডাকসু নির্বাচনের সিইসি। ডাকসু নির্বাচনে সম্পৃক্ত যথেষ্ট করে তারা যদি আমাদের সহযোগিতা করে, একই সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর সরকার যদি আমাদের সহযোগিতা করে, আমাদের নির্বাচনের ব্যাপারে কোনো ধরনের প্রভাব খাটিয়ে তারা বিশেষ সুবিধা নিয়ে যাবে, সেই সুযোগ এখানে আছে বলে আমি মনে করি না। 1954-55 শিক্ষাবর্ষে পাঠদান শুরুর পর শিক্ষার্থীদের অধিকার আদায়ে 1957 সালে রাসু নামে যাত্রা শুরু করে ডাকসু। আবরার শাহের, চ্যানেল 24, রাজশাহী।
ডিপ্লোমা ফুল ক্রিম মিল্ক পাউডার যুগ যুগ ধরে ডেসার্টকে বানায় এতটা ডেলিশিয়াস যার চোখ ধাঁধানোর স্বাদের কাছে হারবে সবাই। নিউজিল্যান্ডের এখনই সময় একটি মেধাবী জাতি তৈরি করার। এতে শিক্ষকদের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার। সকালে ঢাকা কলেজে বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন উদ্যোগে এক সভায় তিনি বলেন, সময় এসেছে তরুণদের শ্রেণীকক্ষে ফিরে যাওয়ার। জানান, শিক্ষার ক্ষেত্রে বিশ্বমানের মাপকাঠিতে নিজেদের প্রস্তুতিতে কাজ করছে সরকার। শিক্ষকদের প্রাপ্য মর্যাদা ফিরিয়ে দিতেও অন্তর্বর্তী সরকার সচেষ্ট বলে মন্তব্য করেন শিক্ষা উপদেষ্টা। আমাদের জানা প্রয়োজন অন্যান্য দেশে তুলনায় আমাদের এখানে শিক্ষার অবস্থানটা কি, যার ফলে আন্তর্জাতিক যে টিমস বলে একটা এবং লানা দুটো উদ্যোগ রয়েছে, যেখানে অনেকগুলো দেশ এই উদ্যোগগুলোর সঙ্গে সম্পৃক্ত। সেখানে আমরা নিজেদেরকে নীতিগতভাবে মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে যাতে আমরা বুঝতে পারি আমাদের সমস্যাগুলো কোথায়, এবং থার্ড পার্টি এই ধরনের